সবাইকে অ্যাড করে দাও যারা যারা। জি স্যার, করে দিচ্ছি। স্যার লাইভ তো চলে আসছে স্যার। স্যার আপনি মিউট করা আছেন, একটু আনমিউট করে নিতে হবে স্যার। আমি স্যার আনমিউট করা আছে স্যার। হয়েছে, কিন্তু আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা? না স্যার, স্লাইড আমার স্লাইড আসে না। এটা নিয়ে আমি একটা প্রায় স্যার আসছে না, তাহলে আমরা শুরু করি আর কি। আসছে না? জি স্যার। সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব। আমাদের যারা যারা পার্টিসিপেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এর আগেও টেক্সট করে একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা ছিল বেসিক্যালি কনসলিডেশনের উপর, তবে তার সাথে কিছু কিছু প্রিলিমিনারি কথা আমরা বলেছিলাম, যার সাথে এখনকার স্লাইডগুলিরও কিছুটা কন্টিনিউশন আছে আমি মনে করি। আমরা চেস্টেক্সে দেখতে গেলেই সাথে সাথে আমাদেরকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে কনসলিডেশন থাকতে পারে, তারপর কলাপস থাকতে পারে, তারপর ইফিউশন থাকতে পারে, কোনো মাসলিশন থাকতে পারে, তারপরে কোনো লিম্ফ নোডস এনলার্জমেন্ট মানে মিডিয়েস্টিনাল লিম্ফ নোডস, হাইলার লিম্ফ নোডস এনলার্জমেন্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে কোনো ক্যাভিটারি লিশন, আমরা জানি কোনো মেটাস্টেটিক লিশন মানে মাল্টিপল লাইটিক মেটাস্টেটিক লিশন, সিঙ্গেল লিশন, এগুলোও থাকতে পারে, ভ্যারাইটিস অফ। এছাড়াও আছে কিছু নিউমোথোরাক্স, তাই না, হাইড্রোনিউমোথোরাক্স, এরকম জিনিস। আর এছাড়া আমরা তো এর আগের দিনও বলছিলাম যে আমরা চেস্টের একটা এক্স-রে দেখতে গেলে কিভাবে রিড করি। প্রথমে আমরা শুরু করি সাধারণত চেস্টের ট্রাকিয়া, পজিশন অফ দ্য ট্রাকিয়া, এরপর আমরা যাই বনিথোরাক্স, এরপর কার্ডিয়াক শ্যাডো, লাং ফিল্ডস, ডায়াফ্রাম, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলস, বনিথোরাক্স, এবং পাশে সাবকিউটেনিয়াস যে আছে স্ট্রাকচার আছে সেটাকেও মাঝে মাঝে আমাদের দেখতে হয়। কাজেই এই এতগুলি জিনিস আমাদের দেখতে গেলে বিভিন্ন রকমের ফাইন্ডিং চলে আসবে, এবং সেই ফাইন্ডিংগুলো
দেখতে গেলে আমাদের ডেসক্রিপশন করেই আমাদেরকে দেখতে হয়, শুধু নিজের মতো বললেই হবে না যে এটা এই জিনিস। কাজে প্রত্যেকটারই একটা স্পেসিফিক রেডিওলজিক্যাল ফিচার থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা এই ডায়াগনোসিস ইন ফেভার মোস্টলি। ঠিক আছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মতোই কিছুটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, যে নির্দিষ্ট কিছু পয়েন্ট যদি থাকে সেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা তাকে একটা স্পেসিফিক ডায়াগনোসিস সাধারণত বলি। যে আমরা গতদিন লাং কনসলিডেশনের উপর বিভিন্ন রকমের আলোচনা করেছি, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে লাংসের যে বিভিন্ন লোবগুলি আছে, স্পেশালি 5টা মেজর লোব, এই লোবগুলোর কোনটায় কোন কনসলিডেশন হলে কি ধরনের ফিচার দিবে, যেই ফিচারগুলো দেখে আমরা বলি যে এটা এই লোবের কনসলিডেশন। আজকে আমরা কলাপস সম্পর্কে কিছু আলোচনা করব। কনসলিডেশন এবং কলাপস দুইটারই প্রায় কাছাকাছি, কিন্তু কিছুটা বেসিক ডিফারেন্স আছে। আমরা জানি যে কনসলিডেশন যদি থাকে তাহলে একটা নন হোমোজেনাস অপোজিটিভ থাকে, কিন্তু কলাপসের ক্ষেত্রে সাধারণত হোমোজেনাস একটা অপাসিটি থাকে। কলাপসের মধ্যে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাই এই কনসলিডেশনে, কিন্তু কলাপসের ক্ষেত্রে কোনো এয়ার ব্রঙ্কোগ্রামটা থাকে না। এবং কনসলিডেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেজর ফিশার যেগুলো আছে সেই ফিশারগুলোকে ভিজিবল হলে একটা ক্লিন কাট মার্জিন থাকে সাধারণত। কলাপসের ক্ষেত্রে কি হয় যে এই মার্জিনগুলো থাকে কিন্তু ডিস্টর্টেড থাকে। ডিস্টর্টেড মানে যেই লোবটা কলাপস হয়েছে তার দিকে টেনে নেয়। লাংসের যে ফিশারগুলো আছে, হরাইজন্টাল ফিশার বলি বা অবলিক ফিশার, যেটাই হোক না কেন, যেই লোবটা কলাপস হয়েছে সেই লোবের দিকে সে টেনে নেয়, ডিস্টর্ট করে ফেলে, হ্যাঁ, বোয়িং করে ফেলে, এটাকে বলি আমরা বোয়িং। কাজেই কনসলিডেশন যদি হয় তাহলে এই বোয়িংটা বা এই ডিস্টরশনটা ইউজুয়ালি থাকে না, শুধুমাত্র যদি বাল্জ সাইন থাকে, আমরা যেটা গতদিন বলেছিলাম, যদি ওই একটা লোবের কনসলিডেশন ভলিউম হয়ে যায়, এক্সপানশন হয়ে যায়, মানে এক্সুডেট ইনফ্লামেশন যদি বেশি হয়ে যায়, তখন একটা বাল্জ সাইন থাকে। আদারওয়াইজ এখানে তেমন ফিশার এবং তেমন কোনো ডিস্টরশন থাকে না। কিন্তু কলাপসের ক্ষেত্রে অলওয়েজ দেয়ার ইজ ডিস্টরশন টুয়ার্ডস দ্য কলাপসিং লোব। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আমরা আস্তে আস্তে যখন আগাবো তখন দেখতে পাবো যে কোনটায় কখন থাকে। তো আমরা কলাপসের ডেফিনেশন যদি বলি, কলাপস ডেফিনেশন হিসেবে কি, যে ডিমিনিশড ভলিউম অফ এয়ার উইদিন অ্যাসোসিয়েটেড রিডাকশন অফ লাং ভলিউম। আর কনসলিডেশনে কি, কনসলিডেশন ছিল এয়ার স্পেস ইনফিল্ট্রেশন বাই সেলস এক্সুডেট, তাই না, এই জিনিসগুলো। কিন্তু এইখানে কোনো এয়ার স্পেস মানে অ্যালভিওলাই গুলো কোনো কিছু দিয়ে ফিল আপ হবে না, এটা কলাপস হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এবং লাংস ভলিউমটা রিডাকশন হবে। এই রিডাকশনের জন্যই কিন্তু আমাদের যে ফিশারগুলো ভলিউম রিডাকশন ওর নিজের দিকে টেনে নেয়, এর জন্য ডিস্টরশন হয়ে থাকে। কিন্তু কলাপসের জন্য যেহেতু কনসলিডেশনে যেটা ফিল আপ হয়ে যায়, ওই স্পেসটা আদার একটা ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ হয়ে যায়, যার জন্য ওইখানে ওই ফিশারগুলো ডিস্টর্ট হয় না, মানে জায়গাটা জায়গায় থেকে যায়। The lobar collapse refers to collapse of an entire lobe, ফুল লোব হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা একটা সিঙ্গেল লোব হিসেবেই হয়, আমাদের দেখা যায়। ঠিক আছে, most often collapse of most or all of the lobes is secondary to bronchial obstruction causing resorptive atelectasis, মানে ইনকমপ্লিট এক্সপ্যানশন, যেটা এটাকে বলা হয় atelectasis। কজেস অফ কলাপস, মানে আমরা যদি জানি যে কলাপস করতে, তাহলে তো আমাদের আন্ডারলাইং ইটিওলজিটাও লাগবে। আমরা সবসময় বলি একটা ডায়াগনোসিস বললেই পরবর্তীতে আসে আমাদের যে এইটার কারণ কি। তো সেই হিসাবে কতগুলো কারণ আমরা যদি ভাগ করে বলি, লুমিনাল মানে ইন্ট্রালুমিনাল ব্লকের জন্য যদি হয়ে থাকে, তাহলে ওইটার ভেতরে যদি অ্যাসপিরেটেড কোনো একটা ফরেন ম্যাটেরিয়াল থাকে, স্পেশালি যদি বাচ্চাদের হয়ে থাকে, কয়েন্স হয়ে থাকে সাধারণত বাচ্চাদের, বা কোনো ছোট বলস এগুলো হয়ে থাকতে পারে। আর মিউকাস প্লাগ, এটা যেমন বড়দের স্পেশালি সিওপিডি পেশেন্ট যাদের আছে তাদের মিউকাস প্লাগিংটা
হয়ে যায় আমরা জানি। এন্ডোব্রঙ্কিয়াল মাস যদি হয়ে থাকে, যেমন এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস আমরা বলি, তাই না, এরকম একটা যদি হয়ে থাকে, অথবা মিসপ্লেস এন্ডোট্রাকিয়াল টিউব, যদি টিউব দেওয়া হয় যাদের ইন্টিউবেশন, আইটি টিউব ইন্টিউবেশন করা আছে, সেই পেশেন্টদের ক্ষেত্রেও অনেক সময় ব্লক হয়ে গিয়ে একটা ডিস্টাল লোবের একটা সেগমেন্টের যে ইয়াসে টিউবটা আছে সেটাকে যদি ব্লক করে তাহলে এরকম কোলাপস হইতে পারে। আর ফরেন বডি যেটা বলতেছিলাম, অ্যাডাল্টের ক্ষেত্রে একটা হয়ে থাকে মোস্ট কমনলি, যে যদি কোনো ডেঞ্চার, ছোট ডেঞ্চার অ্যাসপিরেট হয়ে গেল, অনেকেরই থাকে বয়স্ক মানুষদের, যে রাতের বেলা ঘুমিয়ে আছে ওইটা অ্যাসপিরেট করে ফেলছে, ফুসফুসে চলে গিয়ে যদি ব্লকিং করে। আর মিউরাল যেটা আছে, মিউরালটা আমরা জানি মোস্ট কমনলি হচ্ছে লাং ক্যান্সার, যেটা হ্যাঁ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তার জন্য হয়ে থাকে। আর এক্সচেঞ্জিং কম্প্রেশন যেটা হয়, সেটা কম্প্রেশন বাই অ্যাডজাসেন্ট মাস, যেমন লিম্ফ নোড যদি হয় সেটার জন্য হতে পারে। তাহলে ঠিক আছে, তো এই সমস্ত কারণগুলির জন্য আমাদের কোলাপস সাধারণত হয়ে থাকে। রেডিওগ্রাফিক ফিচার যদি আমরা কোলাপস বলি, এগুলো অ্যাজ এ হোল কি হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে বোয়িং অর ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফিচার্স অকার টুয়ার্ড দ্য কোলাপসিং লোব, এটা একটা মেজর ফাইন্ডিং। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রাউডিং অফ পালমোনারি ভেসেলস, যেহেতু এখানে আমাদের কোলাপস হচ্ছে, স্পেস কমে যাচ্ছে, ভেসেলগুলো তো ভেসেলের জায়গাতেই থাকবে, এর জন্য ক্রাউডিং হয়ে যায়। আর একটু আগেই বলছিলাম যেটা আমরা অ্যাবসেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম, এটা আমাদের কনসোলিডেশনে থাকে। আরো কিছু সাইন থাকে যেগুলো ভলিউম শ্রিঙ্কেজ অথবা লস, যদি বড় লোব, বড় লাংকে, ফুলটাকে ইনভলভ করে। এভিডেন্স অফ মিডিয়াস্টিনাল শিফটিং, এটা সাধারণত যদি ফুল কলাপস হয়ে যায় তাহলেও সাধারণত থাকে, অনেক সময় আপার লোব কলাপস গুলিতেও থাকে। কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন অফ নর্মাল লোব, মানে যে অংশটাকে নর্মাল থাকলো সেইটা তাকে কম্পেনসেশন করে হাইপার ইনফ্লেশন হয়ে যায়, এবং হাইলাইট ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস দ্য কলাপস, মানে যেই লোবটা কলাপস হলো সেই লোবের দিকে মানে ডিসপ্লেসমেন্টটা হয়ে থাকে। আর এখানে শেপটা কেমন হয়, মোস্ট অফ দ্য কেসে ট্রায়াঙ্গুলার অর পিরামিডাল ইন শেপ, এবং অ্যাপেক্সটা থাকে টুয়ার্ডস দ্য হাইলাম। এবং অ্যাজ এ হলে collapsed lung peripherally maintain contact with the coastal peripheral pleura সব ক্ষেত্রে, যদি না রাইট মিডিল লোব কোলাপস হয় সেক্ষেত্রে তো কোস্টাল প্লুরাকে পাবে না, এখানে প্লুরাকে টাচ করে না। প্লুরাল ইফিউশন যদি হয় তাহলেও পাবে না, আর যদি নিউমোথোরাক্স হয়ে থাকে তাহলেও তো সেক্ষেত্রে প্যারাইটাল প্লুরাকে টাচ করবে না। আমি একটা মিনিট সময়। তো এই তিনটা কন্ডিশনে আমাদের যে প্যারাইটাল প্লুরাট আছে এইটাকে কলাপসিং লোকটা সাধারণত টাচ করে না। কলাপসের যদি টিপিক্যাল ফাইন্ডিং পেতে যাই তাহলে আমাদের সবগুলি জিনিসই একদম নর্মাল থাকতে হবে। যদি কিছু ফ্যাক্টর আছে যেগুলো যদি থাকে তাহলে অনেক সময় এই যে কলাপসের যে টিপিক্যাল ফাইন্ডিং আছে এই ফাইন্ডিং গুলো আমরা মিস করে যেতে পারি। যেমন কি, যদি আগে থেকেই একটা লাংসের একটা প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, যেমন ধরি একটা ফাইব্রোসিস আছে, একটা ব্রঙ্কিয়েক্টিসিস আছে, এরকম যদি একটা পার্মানেন্ট লাং ডিজিজ থাকে তাহলে আমাদের কলাপসের যে টিপিক্যাল ফাইন্ডিং গুলো আমরা ডেসক্রিপশন করব এগুলো অনেক সময় নাও থাকতে পারে। অ্যামাউন্ট অফ ভলিউম লস, মানে আমাদের কলাপস হয়েছে কিন্তু ভলিউম লস হয়েছে খুব কম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কলাপসের টিপিক্যাল ফাইন্ডিংটা নাও পেতে পারি। এবং আমরা এর আগের দিনে বলছিলাম যে একটা টার্ম কমনলি ইউজ করা হয় কলাপস কনসলিডেশন, মানে কলাপসের সাথে যদি কনসলিডেশন থাকে তাহলেও কিন্তু আমরা অনেক সময় যে টিপিক্যাল ফাইন্ডিং অফ কলাপস এটাকে আমরা মিস করতে পারি। আর যদি প্লুরাল ইফিউশন থাকে তাহলেও আমাদের এই টিপিক্যাল ফাইন্ডিং গুলো অনেক সময় আমরা টিপিক্যাল যে কথাগুলি আছে এগুলো হয়তো নাও পেতে পারি। এবং প্রেজেন্স অফ নিউমোথোরাক্স যেটা বলছিলাম, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, আমরা ডেভিডসনের কতগুলি ছবি দেওয়া আছে কলাপসের জন্য, না সবাই আমরা জানি। এই যে ছবিটা, এটা হচ্ছে রাইট আপার লোব কলাপসের ছবি। মানে টিপিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে এইরকম একটা এলাকাতে একটা ডেনসিটি পাওয়া যাবে, হোমোজেনাস ডেনসিটি। আর যদি ল্যাটারাল ভিউ করি তাহলে আমাদের এইরকম একটা ট্রায়াঙ্গুলার বা কোয়াড্রিঙ্গুলার একটা ওপাসিটি পাওয়া যাবে।
তাহলে এটা কি কি দিয়ে পাওয়া যাবে? রেডিওলজিক্যাল ফিচার ইন posterior anterior view, increased density in the upper medial aspect of the right hemithorax, elevation of the superior, bowing of the horizontal fissure, elevation of the right hilum. যদি আপার লোব কলাপ হয় তাহলে এই হাইলামটা দেখেন এটা একটু সামান্য দেখা যাচ্ছে যে উপরের দিকে এঁকেই দিয়েছে। যে এইখানেও যদি আমরা কম্পেয়ার করি তাহলে যদি হাইলামটা স্পষ্ট বোঝা যায় এটা কিছুটা অনেক সময় উপরের দিকে থাকে, মানে এটার ভলিউম লসটা ওইরকম হয়নি। যদি ভলিউম লসটা আরো বেশি হতো তাহলে এই হাইলামটা আমাদের কিছুটা উপরের দিকে চলে যেত এবং হাইপার ইনফ্লেশন অফ দা রিমেইনিং পার্ট যেটা আছে সেটা, এই নিচের অংশটা আছে এটা একটু দেখেন কিছুটা হাইপার ইনফ্লেশন আছে, এই লাংটাও কিছুটা একটু হাইপার ইনফ্লেটেড আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ল্যাটারাল ফিল্ম দেখি, ল্যাটারাল ফিল্মে এইটা কিন্তু ডিফিকাল্ট, একটু অনেক সময় ভালো করে বোঝা যায় না কেন। এখানে আমরা জানি যে নেক মাসেল আছে, বিভিন্ন সফট টিস্যু আছে, এই সফট টিস্যুর জন্য উপরের যেই কলাপসটা এইটা বোঝাটা অনেক সময় ডিফিকাল্ট হতে পারে, কিন্তু একটু ক্লিন কাট বা একটু খেয়াল করে যদি দেখি তাহলে দেখবেন যে এইরকম দেখেন একটু আছে, তাই না? এই জিনিসটাই হচ্ছে আপার লোব কলাপস ইন ল্যাটারাল ভিউ। কাজে এটাকে বুঝতে গেলে আমাদের খুব ক্লিয়ারলি এবং খেয়াল করে দেখতে হবে যেন মিস না হয়। কেমন থাকে? একটা ওয়েস্ট শেপ অপাসিফিকেশন ইন দা আপার অ্যান্টেরিয়র চেস্ট, এই উপরের দিকে এবং এই যে উপরের দিকে একটা ওয়েস্ট শেপ থাকে, এবং এলিভেশন অফ দা হরাইজন্টাল ফিশার। হরাইজন্টাল ফিশারটা যদি এরকম নরমালি থাকতো তাহলে এটা থাকতে হচ্ছে এইখান থেকে শুরু করে এরকম একটা জায়গাতে, এখানে দেখেন উপরের দিকে চলে গেছে। আমরা যদি ফিগারটা দেখি হরাইজন্টাল ফিশার, এটা হলো আমার হাইলাম, হাইলাম থেকে এটা এরকম নরমালি থাকে, এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, যত ভলিউম লস বেশি হবে তত এইটা উপরের দিকে যেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এপি ভিউতে। আর যদি ল্যাটারাল ফিল্মে দেখি তাহলে হরাইজন্টাল ফিশারটা থাকে এরকম মাঝামাঝি একটা জায়গাতে, এটা যখন আরো ভলিউম লস হবে হতে হতে উপরের দিকে চলে যাবে। অ্যান্টেরিয়র বোয়িং আপার পার্ট অফ দ্য অবলিক ফিশার মে বি ভিজিবল, মানে যেটা একটু বললাম। তাহলে এটা আপার লোব কলাপসের আমরা একটা ছবি দেখি। এই যে দেখেন এইখানে ট্রান্সভার্স ফিশারটা উপরের দিকে চলে গেছে, এটা যে আমরা আগের যে ফিল্মটা দেখলাম তার তুলনায় কিন্তু এটার ভলিউম লস বেশ বেশি আছে, খানিকটা বেশি আছে, যার জন্য এই ফিশারটা এইখানে না থেকে এটা কিন্তু আরো উপরের দিকে গিয়ে মার্জিনটা শেষ হয়েছে, এবং হাইলামটা যেটা আছে হাইলামটাও কিছুটা উপরের দিকে আছে। এখানে ট্রাকিয়াল ডেভিয়েশনটা খুব একটা বেশি ওইরকম ভালো নাই। ঠিক আছে, এটা গেল আমাদের পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এটাও আর একটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এখানে দেখেন এখানে কিছুটা এটার তুলনায় কম আছে, সেই জায়গাতে কিছুটা উপরের দিকে গিয়েছে। আরেকটা ফিল্ম আমরা দেখতেছি রাইট আপার লোব কলাপস, এই এলাকাটাতে এরকম বোয়িং থাকলে, যদি বোয়িং থাকে তাহলে আমাদের চিন্তা করবে যে এইটা কলাপস কিনা, কিন্তু যদি এইটা এরকম হরাইজন্টাল ফিশারটা স্ট্রেট থাকতো তাহলে কিন্তু আমরা সব সময় আগে চিন্তা করব কনসলিডেশন কিনা। এটা আরেকটা, এখানে দেখেন মার্জিনটা কিন্তু ওইরকম ক্লিন কাট না। হ্যাঁ, এইখানে ট্রান্সভার্স ফিশারটা ওইরকম ক্লিন কাট নাই, কিন্তু এখানে একটা ওপাসিটি আছে। হ্যাঁ, এইটাকে আরো ক্লিন করতে গেলে ল্যাটারাল ফিল্ম দিয়ে আমাদের করতে হবে। আমরা আপার লোব কলাপস যদি দেখি, আপার লোব কলাপস দেখতে গেলে দেখবেন যে এই জায়গাটা, এই অংশটা একটু কেমন দেখেন একটু বাল্জ, তাই না? হ্যাঁ, একটা কেমন এইস এর মতো আছে, এস। কলাপসের সাথে যদি এইরকম একটা বাঁকা সাইন থাকে এটাকে বলে গোল্ডেন এস সাইন। এই এস সাইনটা কেন? কারণ আমরা যেমন বলছিলাম যে কলাপস থাকলে কলাপসের সাথে সাথে আমাদের ডায়াগনোসিসটাও খোঁজা লাগে যে কি হতে পারে। তো এইরকম যদি একটা থাকে তার মানে হলো যে এখানে একটা কিছু আলাদা এক্সট্রা জিনিস আছে। সেই এক্সট্রা জিনিসটা কি? এখানে একটা হয়তো মাস লিশন আছে, মানে ব্রঙ্কিয়াল কোনো গ্রোথ আছে, যেই গ্রোথটার জন্য এইটা বাল্জ হয়ে গেছে এবং সাথে সাথে আপার লোবটা আছে, আপার লোবটাকে কলাপস করে দিয়েছে। তাহলে এইরকম একটা বাল্জ সাইন যেটা একটা এস সাইনের মতো করেছে, এইরকম একটা ফাইন্ডিং যদি আমরা পাই তাহলে ইট ইজ ভেরি হাইলি সাসপিসিয়াস অফ ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি কজিং রাইট আপার লোব কলাপস।
এরকম আমাদের আরো দুই একটা সাইন ওয়ালা চেস্ট এক্সরে আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখেন এইখানেও এর আগে যেমন আমরা দেখলাম এখানে হাইলাম থেকে এরকম কার্ভ হয়ে ট্রান্সভার্স ফিশারটা চলে গেছে, কিন্তু এইখানে বেশ একটা সলিড মাসের মতো মনে হচ্ছে এবং যার একটা আউটার মার্জিন আছে। এটা হচ্ছে আমাদের সেই গোল্ডেন এস সাইন। এখানেও আছে কিন্তু অতটা বেশি ক্লিন কাট না, একটু বালজ হয়ে আবার উপর দিকে ক্লিন কাট হয়েছে, আর্লি 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 ডেভেলপিং সাইন আর কি। রাইট আপার লোবসের আরো ছবি সাথে এইখানে দেখেন যে এইটা যেমন হাইলাম থেকে কিছুটা বালজ একটা পার্ট আছে, সাথে একটা কলাপস আছে, আপার লোব কলাপস। এখানেও ঠিক তাই, যে এটা যেমন থাকার কথা এরকম কার্ভ হয়ে, কার্ভ না থেকে হাইলামটা বেস্ট প্রমিনেন্ট এবং কিছুটা বালজ আছে। তার মানে দিস ইজ ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি উইথ রাইট আপার লোব কলাপস। কলাপসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা একটু আগেই বলছিলাম যে কলাপস, কনসলিডেশন, মাসলিশন এগুলো একটা আর একটা ডিফারেন্সিয়াল। একটার মধ্যে যদি ব্রঙ্কোগ্রাম থাকে তাহলে কনসলিডেশন, ব্রঙ্কোগ্রাম যদি না থাকে এরকম সলিড থাকে তাহলে কলাপস, আর যদি সাধারণত মাঝখানের দিকে থাকে অথবা হাইলাম পেরিহালার এরিয়াতেও যদি থাকে ওইরকম, তাহলে সেটা একটা মাসলিশন ও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের আসবে। ঠিক আছে, এটাও একটা কনসলিডেশন মাসলিশন উইথ আপার লোব কলাপস আছে, যেখানে এখানে লিশনটা একটুকু বড় সড়ো। আপার লোবের পরে আমরা যাচ্ছি রাইট মিডল লোব কলাপস। রাইট মিডল লোব কলাপসের আমরা ডেভিডসনের যে ছবিটা আসছে সেটা টিপিক্যালি এরকম, যে একটা ট্রাকিয়ার যে হার্ট শ্যাডোর মিডিয়াল অ্যাসপেক্টে এরকম একটা শ্যাডো থাকবে, যার সাথে ডায়াফ্রামের মিডিয়াল পার্টটা বা সেন্ট্রাল পার্টের সাথে নিচের দিকে অবস্কিউরেশন করবে। কোনো কোনো ক্ষেত্রে ট্রাকিয়াল ডেভিয়েশন, এই ক্ষেত্রে ট্রাকিয়াল ডেভিয়েশনটা সাধারণত তেমন পাওয়া যায় না, কিন্তু যে অবলিক সেকশন দেখি, মানে আমরা অবলিক ভিউতে দেখি, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ শ্যাডো পাওয়া যায়। তাহলে চেস্ট এক্সরে পোস্টেরিয়র ভিউতে এইটা একটুকু অস্পষ্ট থাকে। আসলে এই ফাইন্ডিং গুলো আমরা এখানে যতটা সুন্দর ছবি দেখছি, আসলে এটা চেস্ট এক্সরে পোস্টেরিয়র ভিউতে এত সুন্দরভাবে খুব বেশি ক্ষেত্রেই বোঝা যায় না। ঠিক আছে, তারপরেও কিছু কিছু ফাইন্ডিং আছে যেগুলো দেখলে আমরা এরকম বোঝা যায় যে রাইট মিড অ্যান্ড লোয়ার জোন এয়ার স্পেস অফাসিফিকেশন, অবস্কিউরেশন অফ দ্য রাইট হার্ট বর্ডার। আর এটার সাথে বেশিরভাগই স্পেসিফিকের চেয়ে নন স্পেসিফিক ফাইন্ডিং গুলো দেখে আমাদের বোঝা লাগে যে রাইট মিডল লোব কোলাপস হতে পারে। কি কি থাকে? ইলিভেশন অফ দ্য হেমি ডায়াফ্রাম থাকতে পারে, ক্রাউডিং অফ দ্য রাইট সাইডেড রিবস থাকতে পারে, শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম, হার্টটা হয়তো একটু কিছুটা এদিকে আসতে পারে, আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য রাইট হাইলাম, হাইলামটা নিচের দিকে কিছুটা নেমে আসে। তাহলে আমাদের এক্সরে যদি দেখি, দেখেন এইটা একটা ছবি আমরা নর্মালি অনেকে মনে করব, দেখলেই মনে হবে যে হ্যাঁ এটা তো নর্মাল, কিন্তু এই দিকটাতে হয়তো কিছুটা একটু ক্লাসিফিকেশন আছে। এইটাই হচ্ছে আমাদের সেই রাইট মিডল লোব কলাপস। এই যে ছোট, একদমই কিন্তু ছোট এখানে, হ্যাঁ এই হাইলাম থেকে শুরু করে এই যে এই অংশটা খুবই খেয়াল করে যদি না দেখেন তাহলে আপনি এটাকে কিন্তু রাইট হার্ট বর্ডার সাথেই মনে হবে। এখানে কিন্তু এরকম ভালো স্পেসিফিক সাইন নেই, এই জন্যই বলে যে এইটা পিএ ভিউতে ভেরি মাচ ইনকনস্পিসিয়াস, মানে খুব ভালো পরিষ্কার বোঝা যায় না। ঠিক আছে, আমরা যদি ল্যাটারাল ফিল্মে দেখি, দেখেন ল্যাটারাল ফিল্মে কিন্তু আবার এটা খুব ভালো বোঝা যায়। এর জন্য রাইট মিডল লোব কোলাপস এটা পোস্টেরিয়র ভিউর চেয়ে ল্যাটারাল ফিল্মে ভালো বোঝা যায়। ঠিক আছে, দেখেন এটা বলা আছে রাইট মিডল লোব কোলাপস ক্যান ইজিলি বি আইডেন্টিফাইড অন ল্যাটারাল চেস্ট এক্সরে। ঠিক আছে, এটা কেমন থাকে? ট্রায়াঙ্গুলার ওপাসিটি থাকে ইন দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য চেস্ট ওভারলাইং দ্য কার্ডিয়াক শ্যাডো, মানে কার্ডিয়াক শ্যাডো যেটা আছে, এই যে উপর কার্ডিয়াক শ্যাডো এর উপরেই ওভারলাইং করে আছে আমাদের সেই মিডল লোব কোলাপস। হরাইজন্টাল ফিশারটা এটা যদি আমরা নরমালি থাকতো তাহলে এটা কিন্তু আরো উপরের দিকে থাকতো, তাই না? এরকম থাকতো, তো সেইটা নিচের দিকে নেমে আসছে। আর অবলিক ফিশার যেটা এটা থাকে, আমরা এখানে বলেছিলাম যে 2.5 সেন্টিমিটার ডিস্টালি থাকে, সেটাও দেখেন উপরের দিকে চলে আসছে। এরকম আরেকটা এক্সরে যেটা এইটা হচ্ছে সেই রাইট মিডল লোব কোলাপসের পার্ট, আর ল্যাটারাল ফিল্মে হচ্ছে আমাদের এইটা রাইট মিডল লোব কোলাপস।
রাইট লোয়ার লোব কলাপস, এইটা কিছুটা ভালোই বোঝা যায়, ডিস্টিংটিভ ফিচার থাকে এটা। হ্যাঁ, এইটা রাইট প্যারাকার্ডিয়াক থেকে একদম নিচের দিক দিয়ে যাবে এবং ডায়াফ্রামের বেস্ট খানিকটা পার্টকে অবস্কিউর করবে। ঠিক আছে, এটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে। এখানেও কার্ডিয়াক সিলোটি সাইন থাকবে এবং মিডিস্টিনাল শিফটিং থাকতে পারে। তাহলে ট্রায়াঙ্গুলার opacity at the right lower zone, usually medially with apex pointing towards the hilum, obscuring the medial aspect of the dome of the right diaphragm, inferior displacement of the right hilum, যেহেতু নিচের দিকে, preservation of a clear right cardiac border, দেখলে মনে হবে যে এই রাইট হার্টের বর্ডারটা ক্লিয়ার, এবং ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য হরাইজন্টাল ফিশার, কারণ এটা তো যেহেতু কলাপসটা এখানে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এটা আমরা একটা যদি চেস্ট এক্সরে পোস্টেরিয়র ভিউ দেখি, তাহলে এই দেখেন এটা হার্ট শ্যাডো ক্লিন কাট, এইটাও হার্ট শ্যাডো আছে, এইখান থেকে হার্টকে জাস্ট ল্যাটারাল দিয়ে চলে আসছে এবং ডায়াফ্রামের মিডিয়াল পার্টটাকে একটুকু অবস্কিউর করে রাখছে। রাইট লোয়ার লোবের অবলিক ল্যাটারাল ফিল্মে যদি আমরা দেখি, এটা সবসময় ল্যাটারাল ফিল্মগুলিতে মিডিল লোব এবং লোয়ার লোবটা ভালো বোঝা যায় এবং ট্রায়াঙ্গুলার রাইট হেমি ডায়াফ্রামকে অবস্কিউর করবে পোস্টেরিয়রলি এন্ড লোয়ার থোরাসিক ভার্টিব্রা, এটাকে যেহেতু একটা ডাবল শ্যাডো, এগুলো একটুকু লোয়ার থোরাসিক ভার্টিব্রা গুলো আরো ডেন্স দেখা যাবে, মানে দুইটা শ্যাডো যেহেতু, ভার্টিব্রাল শ্যাডো ইটসেলফ এন্ড দ্য কোলাপস শ্যাডো, ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য হাইলাম পাওয়া যাবে। আমরা এখানে দেখি এই যে আমাদের রাইট লোয়ার লোব কলাপস, এখানে ক্লিন কাট মার্জিনটা একটু ইরেগুলার দেখা যাচ্ছে, মোস্টলি হচ্ছে আপনার এই ফুল জিনিসটা হচ্ছে রাইট লোয়ার লোব কলাপস। দেখেন নিচের দিকের ভার্টিব্রা গুলো এরকম ক্লিন কাট বোঝা যাচ্ছে না। এটা আরেকটা রাইট লোয়ার লোব কলাপসের চেস্ট এক্সরে। লেফট আপার লোব কলাপসে যদি আমরা দেখি, এইখানে এই পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে আমাদের লেফট আপার লোব কলাপসটা খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। অনেক সময় এটা মিস হয়ে যায়, অনেক সময় বুঝতে পারা যায় না যদি আমরা খেয়াল করে না দেখি। ঠিক আছে, তাহলে ফাইন্ডিং গুলি থাকে কি, এ থিন শীট অফ টিস্যু opposed to the anterior chest wall and appear as a hazy opacity extending out from the left hilum and fading out inferiorly, নিচের দিকে আস্তে আস্তে কমে আসতেছে। ইপসিল্যাটারাল শিফট অফ দ্য ট্রাকিয়া এন্ড মিডিস্টিনাম, দেখেন এখানে আমাদের ডেভিডসনের যে ছবিটা, এখানেই ট্রাকিয়াটাকে একটু বেন্ডিং করে দিয়েছে, যেহেতু এখানে দুইটা লোব আমাদের এবং এইটা বেশ বড় সাইজের মিডিল লোবকে ইনক্লুড করে, মানে লিঙ্গুলাকে ইনভলভ করা, সেই জন্য আপার লোব কলাপস উইথ লিঙ্গুলার ইনভলভমেন্ট যদি থাকে তাহলে ট্রাকিয়াল ডেভিয়েশনটা ইউজুয়ালি পাওয়া যায়। আর অ্যান্টেরিয়র থোরাসিক আর্চটা দেখেন, এখানে তো আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা থাকার কথা, সেইটাকেও ও ব্লান্টিং করে দেয়, ওভারল্যাপিং করে দেয়, এটাই হচ্ছে অ্যাওর্টিক সিলোটিক সাইন না। আর লেফট হাইলাম ইজ ড্রন আপওয়ার্ড, যেহেতু আপওয়ার্ড হচ্ছে এবং এটা ট্রাকিয়াল ডেভিয়েশন হচ্ছে। রেজড লেফট হেমি ডায়াফ্রাম আমরা পেতে পারি। দেখেন এই চেস্ট এক্সরেটা উপরের দিকে, এখানে দেখেন খুব ক্লিন কাট দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু এরকম ক্লিন কাট পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে লোয়ার লোবটা মার্চ করা থাকে, এখানে অবলিক ফিশারটা ওরকম ক্লিন কাট ভালো বোঝা যায় না, যার জন্য এই যে ফুল জায়গাটা দেখেন ট্রাকিয়াল ডেভিয়েশন আছে, এই যে ট্রাকিয়াল ডেভিয়েশন, হাইলামটা কিছুটা উপরের দিকে আছে, এই যে ফুল পোর্শনটা এই পর্যন্ত, এটা হচ্ছে রাইট আপার লোব লেফট আপার লোব কলাপস ইন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। ল্যাটারাল ফিল্মটাতে এটা কিন্তু মোটামুটি ভালো বোঝা যায়, একদম একটা খুব স্ট্রিপ অফ টিস্যু যেটা জাস্ট স্টার্নামের পিছনেই থাকে, অ্যান্টেরিয়র পার্ট যেটা আছে সেখানে পাওয়া যায়। ইনক্রিজ রেস্ট্রোস্টার্নাল ডেন্সিটি এরকম হিসেবে পাওয়া যায়। অবলিক ফিশার ডিসপ্লেস অ্যান্টেরিয়রলি, দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেফট হাইলাম। এই যে দেখেন, যদি আমরা চেস্ট এক্সরে দেখি খুব সুন্দর এই জায়গাটাতে ভালো বোঝা যায়, লেফট আপার লোব কলাপসটা এরকম একটা বড় শ্যাডো নিয়ে সাধারণত পাওয়া যায়। এবং আরেকটা যদি দেখি আমরা, এখানে দেখেন নর্মাল কিছু টিস্যু ভেসেল টেসেল আছে, এখানে ব্রঙ্কাসের আছে, তার সামনের দিকের অংশটা এখানে অপাসিটি আছে, ফিশারটা দেখা যাচ্ছে খুব ক্লিন কাট।
লেফট আপার লোব কলাপস দেখতে গেলে আপনারা প্রায়ই একটা জিনিস খেয়াল করে থাকবেন যে উপরের দিকে কিছু জিনিসটা একটু অনেক সময় দেখা যায় যে একটা লাংস শ্যাডো থাকে, মানে কনফিউজ করে যে এইখানে একটা শ্যাডো আছে, আবার এদিকে কিছু এয়ার শ্যাডোর মতো মনে হচ্ছে, মানে লাংস প্যারেনকাইমা শ্যাডো আছে, এইরকম প্রায় পাওয়া যায় এবং এটা অনেক সময় আমাদেরকে কনফিউজ করে। এটা দেখেন, এটা একটা স্পেসিফিক সাইন আছে আমরা যেটাকে বলে লুৎফিশাল সাইন। এটা জার্মান ওয়ার্ড, যার মিনিং হচ্ছে এয়ার ক্রিসেন্ট, মানে এইদিকেও যেমন এয়ার আছে এইরকম এয়ার একটা ক্রিসেন্ট যদি পাওয়া যায় ইন বিটুইন দ্য অ্যাওরটিক নাকেল এবং কলাপসিং যে লোবটা আছে তার মাঝখানে। ঠিক আছে, এটা কি কেন পাওয়া যায়? পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এখানে যে ইনফেরিয়র লোবটা আছে এই ইনফেরিয়র লোবটা অত ইনফ্লেটেড করা আছে, মানে হাইপার ইনফ্লেটেড। হাইপার ইনফ্লেটেড কারণ বলছি, আমরা জানি যে একটা লোব কলাপস থাকলে আরেকটা লোব বা আরেকটা লাং হাইপার ইনফ্লেশন বা কম, এটা হাইপার ইয়ে থাকে, ভলিউম বেশি থাকে কম্পেনসেশন করার জন্য। তো সেইটা কি করে, আপার লোব কলাপসটা ও ভার্টিক্যালি পজিশনিং থাকে এবং যেখানে তো ট্রান্সভার্স ফিচারটা যেহেতু ওরকম নাই, সে কি করে ওই দুইটার মাঝখান দিয়ে ব্যাকওয়ার্ডস দিয়ে সে ভেতরের দিকে ঢুকে পড়ে। কারণ আমরা জানি কি লোয়ার লোবের মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে পোস্টেরিয়রলি, তো পোস্টেরিয়রের যে সেগমেন্ট আছে সুপিরিয়র সেগমেন্ট, এই সেগমেন্টটা ওইটা আপার লোবের মাঝখান দিয়ে কলাপসের যে লোবটা আছে ওইটার মাঝখান দিয়ে সে ঢুকে যায়। ঢুকে গিয়ে আমরা একটু সিটির একটা ছবি নিয়েছি এই জন্য যেন বুঝতে সুবিধা হয়। এটা তো আমরা যদি পোস্টেরিয়র পার্ট, এই যে পোস্টেরিয়র পার্ট থেকে ইন বিটুইন অ্যাওরটিক আর্চ এবং এই যে কলাপসিং যে লাংটা আছে তার ভেতর দিয়ে সে ইন্টারপোজ করতেছে, যেটা আরো যদি বেশি আসে তাহলে আরো সামনে চলে আসতে পারে। এটা একটা সিঙ্গেল কার্ডস সিটি। তাহলে এই যে শ্যাডোটা এইটাই আমরা এইরকম একটা পিএ ভিউতে দেখতে পাই এবং এই যে শ্যাডোটা এটাকেই বলা হচ্ছে লুৎফিশাল সাইন। ঠিক আছে, এবং চেস্ট এক্সরে পোস্টেরিয়র ভিউ আরেকটা, যেখানে দেখেন এখানে বেশ ক্লিন কাট আরো বোঝা যাচ্ছে আগের এক্সরেটার চেয়ে, তাই না? এটা এমনও হইতে পারে যেটা আরো এক্সটেন্ড করতে পারে, পরে গিয়ে এটা আলাদা মনেই হইতে পারে যে একটা কনফিউজিং এরিয়া। হ্যাঁ, এই যে সেই লুৎফিশাল সাইন এখানে এক্সট্রিসেন্ট হিসেবে নাই, কিন্তু ওই যে ইনফেরিয়র লোবের সুপিরিয়র সেগমেন্ট এটা বেশি বাজ হয়ে গেলে এইরকম একটা কনফিউজিং এরিয়া দেখাইতে পারে। এটা কিন্তু দেখে অনেক সময় মনে হবে যে মনে হয় এটা এয়ার ব্রঙ্কোগ্রাম অথবা কনসোলিডেশন। ঠিক আছে, কিন্তু দিস ইজ নট কনসোলিডেশন। দেখেন এখানে আবার অবলিক ফিশারটা উপরের দিকে উঠে আসছে। লিঙ্গুলার কলাপস যদি হয় এটা সাধারণত আপার লোবের সাথেই হয়, খুব কম সময়ে এটা আলাদাভাবে আইসোলেটেড কলাপস পাওয়া যায়। তারপরও রেডিওলজিক্যাল ফিচার কেমন থাকে যে কার্ডিয়াক যে শ্যাডো আছে তার লেফট সাইডের এরকম একটা ওপাসিটি থাকবে এবং অবলিক ভিউতে এরকম একটা হাফ সার্কেলের মতো বা ট্রায়াঙ্গুলার মতো শ্যাডো থাকে। ফিচার কি পিএ ভিউতে? anterior displacement of the lower half of the oblique fissure, increase opacity obscure the left heart border, যেটা আমরা বললাম এটাই আসলে মেইন সাইন। আমার ব্লু করা মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেইন সাইন, যেটা দেখে আমরা একটা কলাপসকে আইডেন্টিফাই করতে পারবো। আর ল্যাটারাল ফিল্মে কেমন থাকে? একটা ট্রায়াঙ্গুলার ওপাসিটি থাকে। ল্যাটারাল ফিল্মে মিডিল লোব এবং মিডিল লিঙ্গুলার এগুলো মোটামুটি ভালো বোঝা যায়। তাহলে দেখেন এটা পোস্টেরিয়র ফিল্ম এরকম কার্ডিয়াক শ্যাডো, তার এই এরিয়াটা থেকে একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি আছে এবং ল্যাটারাল ফিল্মে একটা ট্রায়াঙ্গুলার ওপাসিটি আছে। লেফট লোয়ার লোব কলাপস রাইটের মতোই, ল্যাটারাল ফিল্মে কিন্তু প্রায় রাইটের মতোই একই রকম আসবে। লেফট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে দেখেন যে হার্ট বর্ডারের ভেতরে ঢুকে যাবে যেই শ্যাডোটা, এটা হার্টের মাঝখানে ওভার শেডিউং হবে। এই যে এরকম একটা ওভার শেডিউং, এটা দেখে মনে হবে যে এটা হার্ট শ্যাডোই আছে, কিন্তু এই জায়গাটা দেখেন মোর ডেন্সার। এই মোর ডেন্স যেই পার্টটা এটাই হচ্ছে আমাদের লেফট লোয়ার লোব কলাপস।
ঠিক আছে, এইটা কিন্তু কার্ডিয়াক বর্ডার, এবং এটা অনেক সময় এই ইসের জন্য, কলাপসের জন্য কার্ডিয়াক কিছুটা রোটেশন হয়ে যায়, এবং সেই রোটেশনের জন্য এই বর্ডারটাও স্ট্রেট দেখায় অনেক সময়, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট পাওয়া যায়। তাহলে ট্রায়াঙ্গুলার ওপাসিটি পাওয়া যাবে, এবং লেফট লোয়ার জোন ওপাসিটি মিডিয়ালি উইথ দ্য অ্যাপেক্স পয়েন্টিং টুয়ার্ড দ্য হাইলাম, এবং ডাবল কার্ডিয়াক কনচার পাওয়া যাবে, অবস্কিউরেশন অফ দ্য লেফট হেমি ডায়াফ্রাম পাওয়া যায়। দেখেন এখানে লেফট হেমি ডায়াফ্রামকে অবস্কিউর করছে। ইনফ্রারেড ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবলিক ফিশার, অবলিক ফিশারটা এখানে থাকার কথা, সেটা আরো নিচের দিকে নেমে আসছে। এবং ল্যাটারাল ফাইন্ডিং এ ওই একই রকম নিচের দিকে থাকবে পোস্টেরিয়র ইনফেরিয়রলি, এবং এই যে ভার্টিব্রাল কলাম আছে এটাকে কিছুটা আরো মোর ডেন্সার দেখা যাবে। এগুলি যেমন ক্লিন কাট দেখা যাচ্ছে, এগুলো ওইরকম ক্লিন কাট দেখা যাবে না। Triangular ossification in posterior chest wall, left heavy diaphragm is obscured posteriorly, and the lower thoracic vertebrae appear more denser than normal. Oblique fissure displays posterior inferiorly, এখান থেকে টেনে নিয়ে ও চলে গেছে আরো পেছনের দিকে। ঠিক আছে, inferior displacement of the left hilum। তো এইটাও একটা আমাদের লোয়ার লোব কলাপস, লেফট লোয়ার লোব কলাপস। এখন আমরা ইন্ডিভিজুয়াল লোব কলাপস দেখলাম, এমনও তো হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে এইটা ফুল লাং কলাপস হয়ে গেল। তো ফুল লাং কলাপস যদি হয়ে যায় তাহলে কেমন থাকে? তাহলে এইরকম, তাই না? আমরা এর আগে দেখছি যেমন একটা সাইডের কোনো কোনো একটা অংশ, এখন রাইট লাং কলাপস যদি হয়ে যায় তাহলে দেখেন এখানে মেজর একটা শিফট থাকে ট্রাকিয়াল, কারণ অল দ্য লোবস অফ দ্য রাইট লাং ইজ কলাপস, একটা ফুল ট্রাকশন আছে, তার জন্য ট্রাকিয়াল শিফটিংটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে, দেখেন অবলিক হেমিথোরাক্স পাওয়া যাবে, পুরোটাই একদম অপাসিফাইড হয়ে গেছে। মিডিয়াস্টিনামটা আমাদের জানা মতে এই দিকটায় থাকতো 2/3 কার্ডিয়াক শ্যাডো, এদিকে 1/3, 2/3 কে টেনে নিয়ে চলে গেছে এইদিকে। আর এই লাংটা, যেহেতু এই লাংটা ফুল কলাপস, এই লাংয়ের কাজ বেশি করতে হবে, সেই জন্য সে এই দিকটাতে হাইপার ইনফ্লেটেড বা ওভার ইনফ্লেটেড হয়ে আছে। এটাও একটা লেফট লাং কলাপস, দেখেন ট্রাকিয়াকে টেনে কোথায় নিয়ে চলে গেছে, হার্ট শ্যাডো এদিকে চলে গেছে। এদিকে দেখেন ক্রাউডিং অফ দ্য রিবস আছে না, এরকম যদি একটা ওপাসিফিকেশন থাকে তাহলে আমাদের ট্রাকিয়াল শিফটিং দেখতে হবে, মিডিয়াস্টিনাল শিফটিং দেখতে হবে, রিব গুলো কেমন ক্রাউডিং আছে। দেখেন ইন কম্পারিজন টু দিস সাইড, রিব ক্রাউডিং আর মোর ইন দ্য রাইট সাইড। এখানে আমাদের আরেকটা লাং কলাপস আছে, দেখেন এই দিকটাও একদম ফুল কলাপস হয়ে গেছে, একদম ডেন্স ট্রাকিয়াল শিফটিং আছে এই দিকটাতে, মানে লেফট সাইডে মিডিয়াস্টিনাম। এইখানে যে 1/3 থাকার কথা ছিল কার্ডিয়াক শ্যাডো, সেটা নেই, সেটা ঢুকে গিয়েছে আমাদের এই লেফট লাং কলাপসের মাঝখানে। এইদিকেও দেখেন রিব ক্রাউডিং গুলো আছে। এখানে কি কি ফাইন্ডিং আছে, যদিও অ্যারো করা আছে, কেউ কি একটু রেসপন্স করতে পারবেন? এখানে অ্যারো দেওয়া আছে, মার্ক করা আছে, আমি শুধু জানতে চাচ্ছি হোয়াট আর দ্য মার্কিংস। ট্রাকিয়া collapse towards the right side, হ্যাঁ, আর হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা হচ্ছে অ্যাবসেন্ট, শ্যাডো অফ রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস সাডেন কাট অফ হয়ে গেছে। আচ্ছা, দুই আর কিছু, আর হচ্ছে যে রিব রিসেকশন আছে রাইট সাইডে, যেটা রেড এরোতে সম্ভবত বোঝা যাচ্ছে। রাইট সাইডে রিফ ডিসেকশন আছে, তাই তো? আর আরেকটা যে সার্কেল করা, এটা কি? এটা তো স্যার রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা সাডেন কাট আছে, হ্যাঁ এটা আছে। আরো কিছু দেখা যায় কিনা এর মধ্যে? সুচার মার্ক আছে নাকি? সুচার মার্ক না, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি, নিয়ার টু সুচার মার্ক। এটা আসলে ক্লিপিং আর কি, হ্যাঁ ক্লিপ এটা হচ্ছে ক্লিপিং মার্ক, ক্লিপ মেটালিক দেওয়া। মার্ক, তাই না? আমরা কি বলি ক্লিপিং মেটাল, এগুলো হচ্ছে বনি ডেনসিটির কাছাকাছি। তাহলে এই যে বনি, দেখেন ডেনসিটি এখানে কয়েকটা আছে, এইটা নিয়ার টু বনি ডেনসিটি, যদি এরকম কিছু থাকে তাহলে এটা মেটাল হবে, অথবা ওসিফিকেশন হবে, অথবা বোনস ইটসেলফ হবে, তাই না? এখানে তো বোনস আসার সম্ভাবনা নাই, তাই তো?
তাহলে কি হইতে পারে, এখানে একটা রিব ডিসেকশন আছে, এখানে একটা কলাপসের মতো মনে হচ্ছে, ট্রাকিয়াল ডিভিয়েশন, এটা হচ্ছে ক্লিপিং। তার মানে এই দিকের একটা লাং কলাপস না, আসলে এটা হচ্ছে নিউমোনেক্টমি। তাই না? এটা হচ্ছে সেই জিনিস। তাহলে বোঝা গেছে তো না? কমপ্লিট অপাসিফিকেশন অফ দ্য রাইট হেমিথোরাক্স, শিফটিং অফ দ্য হার্ট এন্ড মিডিস্টিনাম স্ট্রাকচার টুয়ার্ডস দ্য রাইট ইন্ডিকেটিং ভলিউম লস, রাইট ফিফথ রিসেকশন। আমাদের রিপটা সাধারণত যদি বলে দেওয়া যায় কাউন্টিং করে, যেমন এটা হচ্ছে ফার্স্ট রিপ, তারপরে যেটা এটা হচ্ছে সেকেন্ড রিপ, তারপরে আমরা এরপরে উল্টো দিকে যাই, থার্ড রিপ, এটা ফোর্থ রিপ, এটা হচ্ছে ফিফথ রিপ। ঠিক আছে, এটা হচ্ছে ফিফথ রিপ। There is multiple surgical clips seen adjacent to the stump of the right main bronchus. এই যে মাল্টিপল সার্জিক্যাল ক্লিপস আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটা রাইট হেমি ডায়াফ্রাম আর কি একটা কলাপস থাকে, বা রাইট সাইডের যে কোনো একটা ইউনিল্যাটারাল যদি এরকম ডেন্স ওপাসিফাইড শ্যাডো থাকে, তাহলে আমাদের খেয়াল করে দেখতে হবে যে এটা কলাপস কিনা, এটা ইফিউশন কিনা। হ্যাঁ, এমনও হইতে অথবা এটা একটা নিউমোনেক্টমি কিনা। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের খোঁজা লাগবে। যদি এরকম হতো যে এটা ফুল অপাসিফাইড, ট্রাকিয়াটা শিফটিং আছে অপোজিট সাইডে, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যেত রাইট সাইড ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এই অ্যাডজেক্টিভগুলো কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখানে বলতে হয়তো রাইট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন। ঠিক আছে, আবার এখানে যেমন ট্রাকিয়াল শিফটিং আছে, একটা রিব রিসেকশন আছে, ক্লিপিং আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নিউমোনেক্টমি। আর এই সাইনগুলি যদি না থাকতো, রিব রিসেকশন নাই, এখানে ক্লিপিং নাই, তাহলে এটা হয়ে যেত শুধুমাত্র রাইট লাং কলাপস। আজ এরকম যদি পাই, আমাদের কিন্তু সাথে সাথে এই জিনিসগুলো দেখতে হবে। এছাড়াও আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে। আমরা আগাচ্ছি আস্তে আস্তে। এটা কি, এটা কি, একজন রেসপন্স করি, এটা কি? হ্যালো, কই একজন রেসপন্স করি, বেশি দেরি করা যাবে না তো। স্যার হ্যাঁ, রাইট লোয়ার লুপ কোলাপস। হ্যাঁ হ্যাঁ, বলি না, বলতে তো সমস্যা নাই, একটা কিছু বলি। কলাপস মানেই হচ্ছে, তাই না? নাকি আর কিছু বিকল্প কিছু আছে কিনা? ডেক্সট্রোকার্ডিয়া আছে, ডেক্সট্রোকার্ডিয়া আছে। হ্যাঁ, এরকম ট্রাকিয়াল ডেভিয়েশন থাকলে ডেক্সট্রোকার্ডিয়াও থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা বলবো পরে। হ্যাঁ, আমরা এরকম ট্রাকিয়াল ডেভিয়েশন থাকলে, আমরা যেহেতু কলাপস কনসিডারেশন এগুলো বুঝছি। আর কেউ এতক্ষণ তো সিম্পল জিনিস পড়লাম, এখন তো আমাদের পরীক্ষার জন্য জিনিস থাকবে, তাই না? এরকম জিনিস কিন্তু পরীক্ষাতে থাকতে পারে, চিন্তা করতে হবে, তাই না? আমাদের তো ফাইন্ডিং ইয়ে করতে হবে, রিসিভ করতে হবে। বুঝা যাচ্ছে না? রিব ইরোশন বা রিবের কোনো ফ্র্যাকচার আছে? স্যার আপার লোব ফাইব্রোস মানে স্যার কোলাপস উইথ রাইট সাইডের নিউ প্লুরাল ইফিউশন। রাইট সাইডে প্লুরাল ইফিউশন, হ্যাঁ, কারণ এখানে একটু বেশি ডেন্স দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, না ঠিক আছে, এটা সম্ভবত একটা ফিমেলের পেশেন্ট। কাজে দেখো এইদিকে আবার একটা ব্রেস্ট শ্যাডো আছে না, এটা বোধহয় ব্রেস্ট শ্যাডোকে ওভারল্যাপ করা আছে। ঠিক আছে, আচ্ছা যাও, তোমাদের বোধহয় আর কি ইয়ে বোঝা যাচ্ছে না। এখানে দেখো যে একটু বললাম না, হাইলামটাকে খেয়াল করতে হবে। এরকম যদি থাকে তাহলে আমাদেরকে হাইলাম খেয়াল করতে হবে। দেখো এখানে কিছু আছে, হাইলামটা কিছু বোঝা যায়? বোঝা যাচ্ছে না বোধহয়, না? এই দেখো এখানে মাল্টিপল ক্লিপ আছে। এখানে তো আমরা একটু আগে বলছিলাম না, একটা মাল্টিপল ক্লিপিং আছে। রিব রিসেকশন তো থাকতেই পারে, রিব রিসেকশন নাও থাকতে পারে আজকাল, কারণ আমাদের তো মডার্ন টেকনিক চলে আসছে। ঠিক আছে, এটাও হচ্ছে রাইট সাইডের নিউমোনেক্টমি, কিন্তু এখানে রিব রিসেকশনটা নাই। কেন নাই? এখানে দেখেন আপনারা একটু খেয়াল করে, রিবের কিন্তু কিছু চেঞ্জ আছে। এদিকে রিবগুলি যেমন সুন্দর, এদিকে কিন্তু রিবগুলি তেমন সুন্দর না, তাই না? এখানকার রিবগুলি কিছুটা স্ক্লেরোটিক হয়ে গেছে। ইট মিনস দ্যাট যে এই রিবগুলিকে কোনো একটা কিছু করা হয়েছিল, যার জন্য এই রিবগুলি কিছুটা স্ক্লেরোসিস হয়ে গেছে, কিছুটা অ্যাট্রোফাইড হয়ে গেছে। দেখেন এখানকার রিবটা কিন্তু নাই, মানে এখানে রিসেকশন করে নাই, অপারেশন করে চলে গেছে, কিন্তু রিবগুলো কিছুটা ইনজিউর্ড হওয়ার জন্য এই রিবগুলো কিছুটা অ্যাট্রোফাইড হয়ে গেছে, ওসিফাইড হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আজকাল অনেক জায়গায় রিব রিসেকশন না করে রিব অ্যাপোজ করে অ্যাপার্ট করে অপারেশন করা হয়, কিন্তু রিসেকশন করা হয় না। ঠিক আছে, সেই জন্য খেয়াল করতে হবে যে হাইলামে ক্লিপিং আছে কিনা। এটা যদি থাকে, রিবের যদি কোনো চেঞ্জ থাকে,
কিন্তু রিসেকশন নাই, তাহলেও আমাদের চিন্তা করতে হবে যে এটা নিউমোনেক্টমি হওয়ার সম্ভাবনা আছে। কাজে এটা হচ্ছে রাইট সাইডের নিউমোনেক্টমি। স্যার এটা যদি কোলাপস হতো, স্যার এক্সকিউজ মি, হ্যাঁ। এটা যদি স্যার কোলাপস হতো তাহলে কি স্যার এটা মিডিল লোব বলবো নাকি স্যার লোয়ার লোব? মিডিল লোব বলবো না লোয়ার লোব? এর আগেরটা না, স্যার। না এটা মিডিল লোব বলবো কেন? এখানে তো ফুল লাংটাই Full lung। রাইট, তাই না? Full মিডিল lung। লোবের তো মিডিল লোব তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যে মিডিল লোব কোলাপস এপি পোস্টেরিয়র ভিউতে খুব ভালো বোঝা যায় না, আর এখানে এত ক্লিন কাট তো বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই, তাই না? মিডিল লোব তো পোস্টেরিয়র ভিউতে খুব ক্লিয়ারফুলি দেখতে হয়, ভালো করে না দেখলে মিস হয়ে যাবে অনেক ক্ষেত্রে। আর এখানে তো অনেক বড়, একদম উপর থেকে নিচ পর্যন্ত ট্রাকিয়াল ডেভিয়েশন। আমরা বলছিলাম যে ট্রাকিয়াল ডেভিয়েশন সাধারণত আপার লোব কলাপসগুলিতে বেশি থাকে, ছবিগুলি তো আপনারা খেয়াল করে দেখছেন। জি স্যার, জি স্যার, কাজে জি স্যার। ট্রাকিয়াল ডেভিয়েশন যদি থাকে তাহলে তো আপার লোবের ইনভলভমেন্ট আছেই। এখানে যেহেতু নিচের অংশ কিছুই দেখা যাচ্ছে না, তার মানে লোয়ার লোব আছে, কাজে আপার লোয়ার যদি থাকে তো মিডিল আছে। আর তার চেয়ে বড় সাইন হচ্ছে এখানে যেহেতু ক্লিপিং আছে, এই ফাইন্ডিং মিস করলে কিন্তু ডায়াগনোসিস মিস হয়ে যাবে, ঠিক আছে? কাজেই এইটাকে মিস করা যাবে না, এখানেই হচ্ছে গোল্ডেন সাইন এটা, ঠিক আছে? এটা খুঁজে বের করতে হবে। এখানেও ঠিক তাই, ওইরকম দেখেন এখানে কিন্তু সব নরমাল, এইদিকে রিবো নরমাল, এইদিকে রিবো নরমাল, কিন্তু ঝামেলা কি এখানে ওই যে ক্লিপিং আছে, ঠিক আছে? হাইলামের মধ্যে ক্লিপিং আছে, এটাও হচ্ছে একটা নিউমোনেক্টমি। কাজেই ইউনিল্যাটারাল অপাসিফাইড লাং যদি থাকে তাহলে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এক নম্বরে হচ্ছে নিউমোনেক্টমি, দুই নম্বরে হচ্ছে হিউজ প্লুরাল ইফিউশন, কিন্তু ট্রাকিয়াল পজিশন দেখে আমরা ঠিক করব যেটা ইফিউশন নাকি। আবার এমনও হইতে পারে যে এই সাইডে প্লুরেডেক্টমি করা আছে কোনো কারণে, হ্যাঁ, প্লুরেডেক্টমি করা থাকলেও কিন্তু এই সাইডের একদম এরকম ওপাসিফিকেশন আমরা পেতে পারি। অথবা এমনও হইতে পারে যে এই সাইডের ফুল প্লুরাল থিকেনিং যদি হয়ে থাকে তাহলেও আমরা ফাইব্রোসিস উইথ প্লুরাল ইফিউশন, সেক্ষেত্রেও আমরা এরকম একটা ওপাসিফিকেশন পেতে পারি, ঠিক আছে? তাহলে এটাও একটা চেস্ট এক্স-রে, সরি আমি দেখে ফেলছি। এটা কেন, সরি আমি একটু আগে এসে বেশি বোঝা যাচ্ছে, এখানে বোঝা গেছে? ডায়াগনোসিস আমি একটু দেখে ফেলছিলাম, ক্লিক হয়ে গেছে। মাল্টিপল ক্যামিং বলে। মাল্টিপল ক্যানোলাস, হ্যাঁ। কাজেই এরকম যদি ওপাসিফিকেশন থাকে তাহলে কিন্তু আমাদের আরো খেয়াল করতে পারে। আমরা একটা একটা করে আগাচ্ছি কেন, যেন আমাদের মাইন্ড সেটিং হয়, যে আমরা বুঝতে পারি যে কোনটা থাকলে আমাদের কি কি জিনিস আরো দেখতে হবে, হ্যাঁ, একটা একটা করে আমরা এই জন্য আগাচ্ছি। তাহলে আমরা একটা ওপাসিফিকেশন যদি থাকে তাহলে আমরা প্রথমে দেখলাম হাইলামে কোনো কিছু আছে কিনা, রিব রিসেকশন আছে কিনা, রিবে কোনো চেঞ্জ আছে কিনা, ট্রাকিয়াল ডেভিয়েশন আছে কিনা। কিন্তু এরকম একটা ওপাসিফিকেশন থাকলে আমাদের এটুকু দেখেই কিন্তু শেষ করলে হবে না, আমাদের দেখতে হবে যে সাথে সাথে অপোজিট লাং এর কি অবস্থা। এমনিতে তো হাইপার ইনফ্লেশন থাকবেই, কিন্তু যদি এইরকম থাকে, এই যে দেখেন একটা শ্যাডো, এই যে একটা শ্যাডো, এই যে ছোট্ট একটা শ্যাডো, একটা বড় শ্যাডো ওভার দ্য হার্ট, তাই না? এই যে ছোট্ট শ্যাডো, এই যে ছোট্ট শ্যাডো, এরকম যদি মাল্টিপল শ্যাডোস ভ্যারিয়েবল সাইজ থাকে এবং এইরকম একটা যদি রাইট সাইডের কলাপস থাকে তাহলে আমাদের কিন্তু ডায়াগনোসিস একদম ভেরি মাচ অবভিয়াস যে দিস ইজ bronchial malignancy with right sided complete collapse with metastasis, ঠিক আছে? হ্যাঁ, স্যার এখানে রাইট সাইডেড স্যার ডায়াফ্রামের নিচে স্যার প্রিসেন্টিক গ্যাস শ্যাডোটাও এটা হচ্ছে কোলনের গ্যাস, কোলনিক গ্যাস, তো রাইট সাইডেড কোলনিক গ্যাস, ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে কোলনিক গ্যাস এখানে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা এক্সরে দেখি না, এটা কি স্যার, স্যার ওই এক্সরেটাতে, আগের এক্সরেটাতে স্যার ব্রঙ্কিয়াল যে কার্সিনোমা হচ্ছে সেটা কি স্যার রাইট সাইডেড ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য রাইট সাইডেড? হ্যাঁ, এটা রাইট সাইডের জন্য কলাপস, যেহেতু এটা কমপ্লিট কলাপস হয়ে গেছে তাহলে প্যাথোলজিটা এই দিকে থাকবে। আর এইদিকে দেখেন লেফট লাংয়ে এইদিকের ব্রঙ্কাসটা একদম ক্লিন কাট, এই পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে আপার লোবে, হ্যাঁ, ব্রঙ্কাস, এই যে লোয়ার লোবেরটা গিয়েছে, তাই না? আপার লোবেরটা, এগুলো স্যার সব সেকেন্ডারি, এগুলো যে these are the all secondaries, these are the all secondaries। সেকেন্ডারি। তাহলে এইখানেই তার প্যাথোলজি, এই প্যাথোলজি এটাকে কলাপস করছে, এইদিকে মেটাস্টেসিস করেছে, ঠিক আছে? ওকে স্যার। এইটা কি, এটা কি আমরা রেসপন্স করি, একটু তাড়াতাড়ি করব আমরা। লেফট লোয়ার লুপ লিঙ্গুলার কোলাপস। কোলাপস। হ্যাঁ, স্যার লিঙ্গুলার কোলাপস, লেফট লোয়ার লোব কলাপস, বা কেউ বললেন লিঙ্গুলার কলাপস, না? ঠিক আছে, আর কেউ অন্য কোনো কিছু চিন্তা করব?
অন্য কোনো কিছু চিন্তা করব? মাহবুব মাহবুব নাই? স্যার এটা নিউমোথোরাক্স লেফট কিনা স্যার? নিউমেক্টমি নিউমেক্টমি কে করতেছে? নিউমেক্টমি হলে কি এরকম কালো হবে? নিউমোথোরাক্স স্যার, লেফট সাইডের নিউমোথোরাক্স স্যার, Right কোলাপস side লাং left মার্জিন crowding দেখা আছে। যাচ্ছে স্যার, লেফট সাইডে Left. নিউমোথোরাক্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেফট সাইডে কোলাপস লাং widening মার্জিন আছে। আছে। নিউমোথোরাক্স। ঠিক আছে, এটাও একটা লেফট সাইড। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন এইখানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলো আছে, তাই না? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, দিজ আর দা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, কিন্তু এইদিকে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই, নাই। devoid Collapse of lung margin আছে। bronchovascular margin. There is a collapse, clean cut collapse margin is there, তাই না? overlying the left heart border. কোলাপস লাং মার্জিন এখানেও স্যার। তাই, এই যে collapse lung হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে, এটা হচ্ছে কম্প্রেশন কলাপস। তার মানে আমরা কলাপস তাহলে দুই রকম, একটু আগে আমরা বলছিলাম যে পেরিফেরাল যে প্লুরা আছে, কোস্টাল প্লুরা, এটাকে টাচ করলে আমরা পাবো টিপিক্যাল সাইন্স অফ কলাপস যেগুলো পেয়েছি এতক্ষণ সেগুলো। আবার যদি হয় নিউমোথোরাক্স, সেই নিউমোথোরাক্সের জন্য তো কলাপস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোস্টাল যে প্লুরা আছে সেটাকে সেপারেট করে দিয়ে ফুল লাং কলাপস হয়ে গেছে, এখানে ইন বিটুইন এয়ার চলে আসছে। এটা হচ্ছে লেফট সাইডে নিউমোথোরাক্স কজিং কলাপস, মানে কম্প্রেশন কলাপস এটাকে, তাই না? ওটা ছিল অ্যাটেলেক্সিস আর এটা হচ্ছে কমপ্লিট কলাপস। ঠিক আছে, তাহলে এটাও একটা নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্সের জন্য আমরা কি রেডিওলজিক্যাল ফিচার পাই? ভিজিবল ভিসেরাল প্লুরাল এজ ইজ সিন ভেরি থিন শার্প হোয়াইট লাইন, যেটা এই যে একটু আগে বললাম, এই যে থিন। তাহলে অ্যাবসেন্স অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পেরিফেরাল লাইন্স এবং পেরিফেরাল স্পেস কম্পেয়ার টু অ্যাডজেসেন্ট লাং। লাং মে কমপ্লিটলি কলাপস, এই যে কমপ্লিট কলাপস হয়ে গেছে। এবং মিডিস্টিনাম শুড নট শিফট অ্যাওয়ে। কেন শিফট হবে না এখানে? এদিকে তো কলাপস, কারণ হচ্ছে এইটা লাং কলাপস হচ্ছে এইদিকে টানবে, আবার নিউমোথোরাক্স তার মধ্যে হচ্ছে পজিটিভ প্রেসার, ও পুশ করবে, যার জন্য এখানে সাধারণত সেম সাইডের শিফটিংটা তেমন পাওয়া যায় না। ঠিক আছে, এটা কি এটা কি রেসপন্স করি আমরা তাড়াতাড়ি? রাইট সাইডে রাইট সাইডের নিউমোথোরাক্স না, আরো কিছু কি অ্যাডজেক্টিভ এটাই থাকবে? টেনশন নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, রাইট সাইড। নিউমোথোরাক্স মেডিস্টিনাল শিফটিং। এখানে ব্রঙ্কোভাস্কুলার মার্জিন নাই রাইট না, সাইড। একটু আগেই আমি যে কথাটা বললাম যে যদি নিউমোথোরাক্স হয়ে থাকে, ক্লোজড হয়ে থাকে, টেনশন না হয়ে থাকে, তাহলে সাধারণত মেডিস্টিনাল শিফটিংটা থাকবে না। কিন্তু যদি মেডিস্টিনাল শিফটিং পাওয়া যায়, এভিডেন্স অফ মেডিস্টিনাল শিফটিং কি আছে এখানে? ট্রাকিয়াল শিফটিং হয়ে গেছে, মেডিস্টিনাম সরে গেছে, তাই না? এই দিকটা ওপাসিফাইড ফুল, তাহলে এটা দিস ইজ টেনশন নিউমোথোরাক্স। গুড, যে বলেছে খুব ভালো বলেছে। তাহলে কি হবে? এই সমস্ত ফাইন্ডিং গুলো আমাদের এই সমস্ত ফাইন্ডিং গুলি থাকবে। কি কি থাকবে? ইপসিলেটারাল ইনক্রিজ ইন্টারকোস্টাল স্পেস। কেন? দেখেন এইদিকে যে নরমালি আছে ইন্টারকোস্টাল স্পেস, এগুলোর চেয়ে এটা ওয়াইড, মানে প্রেসার ক্রিয়েট করতেছে। সেই প্রেসারের জন্য ওইদিকে ছিল যেমন কিছুটা নরমাল, এইখানে হচ্ছে ওয়াইড হয়ে গেছে স্পেসটা ইন বিট কম্পারিজন। দেখেন এটার স্পেস বেশি, এটার স্পেস বেশি দেন এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ইন্টারকোস্টাল স্পেস গুলো আমাদের মোর ওয়াইডেন দেন দা কম্পারিজন। ঠিক আছে, আর ডায়াফ্রামটা দেখেন এইটা কিছুটা উপরের দিকে পুল, এইটা কি করছে? নিচের দিকে পুশ করছে। এটা তো নরমালি থাকার কথা উপরের দিকে, তাই না? রাইট ডোম আমরা জানি ইউজুয়ালি 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য লেফট ডায়াফ্রাম, আর এখানে কি করছে? ডিপ্রেস করে ফেলছে। কাজে দিস ইজ দ্য এভিডেন্স অফ টেনশন। এটা কি? একটা বলি, রেসপন্স করি, এটা কি? স্যার লেফট সাইডের নিউমোথোরাক্স। লেফট সাইডের নিউমোথোরাক্স না? আরো কিছু অ্যাড করার মতো? স্যার কোলাপস লাং মার্জিন আর রাইট আপার বা মিডল জোনে কনসলিডেশনের মতো, একটু কনসেন্ট্রেশনের মতো আছে। হ্যাঁ, ঠিক আছে, গুড। আর কিছু? স্যার লেফট নিউমোথোরাক্স। লেফট নিউমোথোরাক্স, হ্যাঁ বলেছে এটা, কিন্তু আরো কিছু অ্যাড করার মতো আছে কিনা? কোনো কিছু অ্যাড করার? ট্রাকিয়াল শিফটিং আছে রাইটে ডেভিয়েশন আছে। হ্যাঁ, ঠিক আছে। এয়ার ফ্লুইড লেভেল আছে লেফট সাইডে। স্যার লেফট সাইডের হাইড্রোনিউমোথোরাক্স।
হ্যাঁ, লেফট সাইডেড হাইড্রোনিউমোথরাক্স আছে, কিন্তু আরো কিছু অ্যাড করা আছে কিনা যেটার জন্য আমরা চাচ্ছি যেটা এইরকম একটা ফাইন্ডিং আমাদেরকে বলা। হ্যাঁ, আর কিছু নাই? মানে আমার মনে হইতে পারে যে আপনারা বুঝতেছেন না আপনাদের মোবাইলে ল্যাপটপে, কিন্তু এটা তো একটু থাকলে। হ্যাঁ, এপিক্যাল না এরকম bilateral upper zone একটা অপাসিটি আছে। হ্যাঁ, এটা একটা বসে হাইড্রোনিউমোথরাক্স, এটা কলাপসের লাং মার্জিন, এটাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট তো দেখতে হবে, হাইড্রোনিউমোথরাক্স স্যার এখানে স্যার চেস্ট ড্রেন টিউব স্যার, এই তো এইটা আমি এই ফাইন্ডিংটার জন্য বসে আছি এতক্ষণ। চেস্ট ড্রেন টিউব স্যার, ড্রেন টিউব আছে কিনা, হাইড্রোনিউমোথরাক্স যদি থাকে Yes, sir. কখনো, তাহলে আপনাকে সবসময় সার্চ করতে হবে যে এই ফিল্মটাতে কোনো ড্রেন টিউব আছে কিনা। এটা ইন্ট্রা ক্যাভিটারিও থাকতে পারে, অথবা ইন্ট্রা ক্যাভিটারি বোঝা যাচ্ছে না, হয়তো এরকম হয়ে কিঙ্কিং হয়ে উপরের দিকে চলে আসে, কিন্তু পেরিফেরালি আছে কিনা। তাহলে হাইড্রোনিউমোথরাক্স যদি পাওয়া যায় তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে কোনো ড্রেন টিউব আছে কিনা। ঠিক আছে, সাথে সাথে তো অপর লাং দেখতে হবে। তাহলে অল ফাইন্ডিং ইজ দেয়ার, কিন্তু হাইড্রোনিউমোথরাক্স যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদেরকে চেস্ট ড্রেন টিউবটা অবশ্যই খুঁজতে হবে। তাহলে আমরা কি পেলাম এখানে? নিউমোথরাক্স উইথ হাইড্রোনিউমোথরাক্স হবে আসলে বেসিক্যালি, এটা হাইড্রোনিউমোথরাক্স উইথ আইটি টিউব। এটা কি স্যার? সার্জিক্যাল এমফাইসিমা, সাথে স্যার রাইট সাইডেড চেস্ট ড্রেন টিউব আছে, চেস্ট ড্রেন টিউব আছে, রাইট সাইডেড ইফিউশন আছে, সাথে স্যার কোলাপস, রাইট লোয়ার লোব কোলাপস। রাইট লাং কলাপস ছিল সম্ভবত, এটা হচ্ছে একটা রাইট লাং কলাপস ছিল। দেখেন এই যে কলাপস লাং মার্জিনটা বোঝা যাচ্ছে। এখানে দুইটা ড্রেন টিউব দেওয়া আছে না, একটা টিউব উপরের দিকে চলে গেছে, একটা টিউব এই যে এরকম কার্ভ হয়ে নিচের দিকে চলে আসছে, তাই না? এখানে ডাবল ড্রেন টিউব দেওয়া আছে। কাজেই আমরা যেটা একটু আগে দেখছিলাম সাবকিউটেনিয়াস এমফাইসিমা, এটা হলো আমাদের এই এক্স-রে ডায়াগনোসিস। তাহলে আপনারা দেখেন কয়েকটা জিনিস, আমরা যদি কলাপস পাই তাহলে কলাপস পেলে হ্যাঁ খেয়াল করতে হবে যে নিউমোথরাক্স আছে কিনা। যদি নিউমোথরাক্স থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এটা টেনশন কিনা। যদি ওরকম নিউমোথরাক্স পাই তাহলে আমাদের খেয়াল করতে হবে যে টিউব আছে কিনা। আর যদি টিউব পাওয়া যায় তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাইরের দিকে কোনো এমফাইসিমা আছে কিনা। তাহলে এটা কি পরিষ্কার হলো আমাদের সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি আমরা নিউমোথরাক্স স্যার এর আগের ফিল্মটা একটু কাইন্ডলি দেখিয়েন, এর আগের ফিল্মটা। ঠিক আছে, এটাই তো। থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। তাহলে এখানে কিন্তু নিউমোথরাক্স নাই, কিন্তু দেখেন এখানকার সফট টিস্যু কিন্তু সোয়েলিং আছে। হ্যাঁ, সোয়েলিং আছে। কাজে এটা যেন ওই পরের এক্সরেটাতে আমরা যেমন দেখলাম এক্সটেন্সিভ সাবকিউটেনিয়াস এমফাইসিমা, এইখানে কিন্তু খেয়াল করতে হবে অনেক সময় ইউনিল্যাটারাল থাকে। হ্যাঁ, এরকম একটা চেস্ট ডিএম টিউব একদম ওভার দা চেস্টে, এইখানে এরকম সাবকিউটেনিয়াস এমফাইসিমাও অনেক সময় থাকতে পারে, অথবা এক্সিলা আর্ম এই এলাকাতেও সাবকিউটেনিয়াস এমফাইসিমা আমরা পেতে পারি। কাজে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার যখন আমরা একটা কলাপস অথবা নিউমোথরাক্সের এক্স-রে দেখব। কাজে আমরা এই অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং গুলো যদি দেখি তাহলে আমরা একটা কমপ্লিট ডায়াগনোসিস হয়তো রিচ করতে পারবো। তাহলে আমরা যা দেখলাম তা থেকে আমাদের মনে হয় না আজকে এটা ইজি হবে আমাদের নেক্সট ডায়াগনোসিস গুলো? জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্তই আমাদের আজকের মোটামুটি পড়াশোনা। আরেকটা আমরা দেখি, এটা স্যার জি স্যার, যদি একই সঙ্গে কোলাপস উইথ নিউমোথরাক্স থাকে তাহলে তো স্যার ইউজুয়ালি মেডিয়াস্টিনাল একদম জায়গা মতোই থাকবে, কোনো শিফটিং হবে না। হ্যাঁ, আমরা তো এটা আগে বলেছি এই কথা। কিন্তু স্যার এইটা বেশি কমন নাকি স্যার টেনশন নিউমোথরাক্স হলে স্যার যে শিফটিং হবে এটা বেশি কমন আর কি? এটা দুটাতেই হতে পারে। হ্যাঁ, টেনশন যদি হয়, টেনশনে তো আমরা মেকানিজম জানি যে ভালভ যদি মেকানিজম থাকে, তাই না? ভালভ মেকানিজম যদি আমাদের প্যারাটাল প্লুরা বা যেটা লিকিং আছে ওই রকম যে লিকটা আছে, ওই লিকটা যদি ভালভ লাইক মেকানিজম করে
মানে যখনই ইন্সপিরেশন করছি তখন ওপেনিংটা খুলে যাচ্ছে, খুলে গিয়ে বাতাসটা প্লুরাল স্পেসে যাচ্ছে, কিন্তু যখন আবার ফিল্ম আমরা এক্সপিরেশন করতেছি তখন দেখা যাচ্ছে ওই ওপেনিংটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকবার ইন্সপিরেশনের সময় বাতাস এয়ার পটেনশিয়াল স্পেসে ঢুকতেছে এবং এক্সপিরেশনের সময় ওইটা চলে যাচ্ছে। তাহলে এরকম যতবার তো এটা প্রত্যেকবারই যখন আমাদের বাতাস ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে ও বলের মতো ফুলতে থাকবে, ফুলতে থাকলে ও পুশ করবে, ডায়াফ্রামকে নিচের দিকে পুশ করবে, মিডিয়াস্টিনামকে অপোজিটে পুশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি ক্লোজ নিউমোথোরাক্স হয়, মানে আপনার যে ওপেনিংটা আছে এটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ যদি হয় তাহলে তো আপনার এটা কোনো প্রেসার ইফেক্ট থাকবে না। প্রেসার ইফেক্ট না থাকলে সে পুশ করবে না। এবং কলাপস তো তার উদ্দেশ্য কি, তার ক্যারেক্টার হচ্ছে নিচের দিকে টানবে, নিচের দিকে টানবে কলাপস, আর যেটুকু নিউমোথোরাক্স আছে সে কিছুটা পুশ করবে। তাহলে দুটো ব্যালেন্স করে মাঝামাঝি অবস্থানেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। জি স্যার। স্যার ওই যে রেডিওলজিক্যালি স্যার ওপেন এন্ড ক্লোজ নিউমোথোরাক্স কি স্যার বোঝা যাবে? এটা সাধারণত বোঝা যাবে না, এটা আমরা সাধারণত যদি সিরিয়াল ফিল্ম করা হয় তাহলে বোঝা যাবে, অথবা যদি ফ্লুরোস্কোপি করি তাহলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, তবে একটা জিনিস, নিউমোথোরাক্স যদি আমরা বুঝতে যাই, ধরেন যে এটা যেমন বড় হয়ে নিউমোথোরাক্স যদি থাকে তাহলে আমরা নরমাল পিএ ভিউতেই কিন্তু পেয়ে যাই। কিন্তু যদি নিউমোথোরাক্সটা ছোট হয়, আমাদের সাসপিশন হচ্ছে যে নিউমোথোরাক্স, তাহলে কিন্তু আমরা চেস্ট এক্সরে অ্যাডভাইস করার সময় বলবো যে চেস্ট এক্সরে পিএ ভিউ ইন এক্সপিরেটরি ফিল্ম। হ্যাঁ, কারণ এক্সপিরেশন করলে যেইটুকু বাতাস পটেনশিয়াল স্পেসে থাকবে সেটা কম্প্রেস থাকবে, অল্প জায়গার মধ্যে লোকালাইজ হবে। তাহলে আমাদের যদি পেরিফেরিতে লাংসের মার্জিনটা ক্লিয়ারলি হয়তো বোঝা যাবে। কাজে যদি অল্প নিউমোথোরাক্স থাকে, আমাদের সাসপিশন হয় যে নিউমোথোরাক্স থাকতে পারে পেশেন্টটার, তাহলে আমাদের চেস্ট এক্সরে রিকুইজিশন লেখার সময় বলতে হবে যে চেস্ট এক্সরে পিএ ভিউ ইন এক্সপিরেটরি ফিল্ম। তাহলে আমাদের এটা আর কি মোর ক্লিয়ার হবে। কিন্তু যদি বড় নিউমোথোরাক্স হয় তাহলে এটা বোঝার জন্য আর তেমন কোনো কিছু চাইতে হয় না, সেটা এমনিতেই পাওয়া যাবে। ঠিক আছে, এই যে একটা ফিল্ম, এটা সরি এটা ক্লিক হয়ে চলেই আসলো, এটা হলো আমাদের নিউমোমিডিয়াস্টিনাম। নিউমোমিডিয়াস্টিনাম এই এক্সট্রাটা খুব একটা বেশি ক্লিন না, কিন্তু তারপরেও একটা যে ফাইন্ডিং থাকে তাহলে আমাদের খেয়াল রাখা হয় যে এখানে পেরিফেরিতে কোনো ইয়ে নাই, শ্যাডো নাই, জাস্ট মাঝখান বরাবর এওটার মাঝখান দিয়ে এই এলাকাটাতে এরকম যদি কিছু থাকে, হ্যাঁ, এই যে আপনার যে ট্রাকিয়ার জাস্ট প্যারাট্রাকিয়ার এরিয়াতে অ্যাপেক্সের জাস্ট মিডিয়াল দিয়ে এরকম যদি একটা লিনিয়ার এয়ার শ্যাডো থাকে, দিস ইজ নিউমোমিডিয়াস্টিনাম। এগুলো অনেকগুলি কন্ডিশনেই থাকে, কন্ডিশনের কারণগুলি আমরা জানি। তার মধ্যে মোস্ট কমনলি পাওয়া যায় অনেক সময় যদি আমরা ব্রঙ্কোস্কোপি করি তখন হইতে পারে, কোনো যদি টিবিএনএল করি তখন পাওয়া যেতে পারে। মানে কোনো ভাবে যদি মিডিয়াস্টিনামে এয়ার ঢুকে যায় তাহলেই এটা হইতে পারে। কোনো কোনো সময় যদি ইনফেক্টিভ মিডিয়াস্টিনাইটিস হয়ে থাকে গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে, তখনও এরকম পাওয়া যেতে পারে। এটা বেশিরভাগ পাওয়া যায় সাধারণত কার্ডিয়াক সার্জারির পরে, হ্যাঁ, পোস্ট সার্জারির পরে সাধারণত এরকম পাওয়া যেতে পারে। এটা একটা নিউমোমিডিয়াস্টিনাম। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের মোটামুটি পড়াশোনা। আমাদের মনে হয় আজকে এটুকুই। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার সেগমেন্টাল কোলাপস কি আমরা এটা সেগমেন্টাল কোলাপস কি আমরা স্যার বুঝতে পারবো? সেগমেন্টাল কোলাপস গুলো এটা ক্লিন কাট বোঝা যায় না সাধারণত, এটা তো বলে ছোট কোলাপস। ছোট কোলাপসের জন্য যেহেতু ফিশার নাই ওইখানে, হ্যাঁ, ফিশার না থাকলে তো ফিশারের জন্য যেই স্পেসিফিক সাইনগুলি পাওয়া যায় সেই স্পেসিফিক সাইনগুলো তো আমরা ওইখানে দেখতে পাই না। তো সেই জন্য ওইখানে স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট সাইন পাওয়া যায় না। এটা আপনারা জানেন যে একটা ক্লিনিক্যালি আমরা বলি সেন্ট্রাল কোলাপস, পেরিফেরাল কোলাপস, তাই না? এই যে আমরা যে সাইনগুলি বললাম, দিস আর অল দা সেন্ট্রাল কোলাপস, মানে মাঝখানের দিকে। পেরিফেরাল কোলাপস মানে ওই যে যেটা বললেন সেগমেন্টাল কোলাপস, সাব সেগমেন্টাল কোলাপস, কোনো জায়গায় অল্প একটা সেগমেন্টের থাকতে পারে, সেগুলোর জন্য স্পেসিফিক্যালি অনেক সময় বোঝা যায় না। এইটা চেস্ট এক্সরেতে না বোঝা গেলেও আমরা যদি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যানে কিন্তু আমাদের সেগমেন্টাল সাব সেগমেন্টাল যে কোলাপস গুলো আছে সেগুলো ভালো বোঝা যায়। এর জন্য
ফার্দার ডিটেইল দেখার জন্য আমাদের সিটি চেস্ট করতে হয়, যেটা দিয়ে আমরা সেগমেন্টাল কলাপস গুলো ক্লিন কাটলি বুঝতে পারি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার চেস্ট এক্সরেতে স্যার ওই যে বা মেসিভ প্লুরাল ইফিউশনটা আমরা কখন বলবো? ম্যাসিভ প্লুরাল ইফিউশন যদি থাকে, এখানে ম্যাসিভ হইলেও একটা জিনিস একটু ডিফারেন্সিয়েটিং থাকে যে সাধারণত উপরের দিকে একদম এপিকে উপরের দিকে আপার লোবের মিডিয়ালি, হ্যাঁ, ওইখানে কিছুটা সাধারণত একটা ক্রিসেন্টিক শ্যাডো মানে ক্রিসেন্টিক মার্জিন পাওয়া যায়, সাধারণত পাওয়া যায়। কাজেই এইরকম যদি একটা ক্রিসেন্টিক এরিয়া থাকে তাহলে আমরা তাকে ইফিউশন বলবো, এবং ক্রিসেন্টিক শ্যাডো সাথে যদি ট্রাকিয়াল ডেভিয়েশন টু দা অপোজিট সাইড পেয়ে যাই তাহলে এটা আমরা ম্যাসিভ প্লুরাল ইফিউশন হিসেবে বলবো। স্যার ট্রাকিয়া তো স্যার আমাদেরকে গাইড করে স্যার, যেহেতু স্যার আমাদের কলাপসেও হোমোজেনাস অপাসিটি, আবার স্যার ম্যাসিভ প্রলিফিউশনেও স্যার হোমোজেনাস অপাসিটি, সেক্ষেত্রে তো স্যার ট্রাকিয়া তো স্যার গাইড করে স্যার আমাদেরকে যে কোনটা কলাপস বলবো বা ওই ইফিউশন বলবো। কিন্তু কখনো যদি স্যার এরকম পাই যে আমাদের রোটেশন নাই, আবার স্যার ট্রাকিয়াটা সেন্ট্রাল আছে স্যার, সেক্ষেত্রে যদি স্যার এরকম ডেন্স হোমোজেনাস অপাসিটি থাকে তখন কি স্যার আমরা কলাপস উইথ ইফিউশন বলতে পারবো কিনা স্যার? এটা অনেক সময় হতে পারে, এটা মনে হতে পারে কলাপসে আছে ফাইব্রোসিস যদি থেকে থাকে, ধরেন যে যেই সাইডে আপনার কলাপস আছে ওই সাইডে একটা ফাইব্রোসিস ছিল, যেটা আমি একটু আগেই বলছিলাম যে কতগুলি জিনিস যদি থাকে, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ যদি থাকে তাহলেও কিন্তু আমরা টিপিক্যাল ফিচারটা অনেক সময় পাবো না। কাজেই আপনি যে ফাইন্ডিং গুলি বললেন দিস ইজ নট দ্য টিপিক্যাল ফাইন্ডিং, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল ফাইন্ডিং, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইরকম ট্রাকিয়াল ডেভিয়েশন নাও পেতে পারি। যেমন একটা লাংসের কলাপস আছে সাথে আগে ফাইব্রোসিস ছিল, তাহলে তো তার ট্রাকশন আগে থেকেই হয়ে আছে, সেই অপোজিটে হয়তো ডেভিয়েশন নাও হতে পারে। আর কোনো প্রশ্ন আছে কারো? তো আমার মনে হয় এটুকুই থাকুক নাকি? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ sir. Thank you. Thank you very much, sir. Yes, sir. Assalamu Assalamu alaikum. সবাই ভালো থাকুন। স্যার এন্ড মিটিং দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে স্যার, লাইভ ফেসবুকে এখনো লাইভ চলছে। সেটাই খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো? স্যার তাহলে তুমি অফ করে দিবা নাকি এদিক থেকে? ইয়া স্যার আমাকে একটু হোস্ট বানিয়ে দিবেন স্যার, তাহলে আমি করে দিই। আমার নামের উপরে স্যার একটা অপশন আছে স্যার, আমার নাম পার্টিসিপেন্টে গিয়ে স্যার, হ্যাঁ, পার্টিসিপেন্টে স্যার গেলে আমার নাম পাবেন স্যার, সামি আদনানি ওখানে স্যার দেখেন স্যার একটু।